আসসালামু আলাইকুম। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে যে এক ধরনের উদাসীনতার চোখে দেখা হচ্ছে, তুচ্ছ করা হচ্ছে, হেয় করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে থাকার একটা চেষ্টা করা হচ্ছে, সেই অভিযোগ তো রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দিয়ে আসছে এবং তারই আরেকটি নমুনা স্থাপিত হলো বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক নিয়ে এক ধরনের তাচ্ছিল্য আবারও প্রকাশ পেল। বুধবার রাত পর্যন্ত এই বৈঠক কোথায়, কখন, কিভাবে, কাদের সঙ্গে অনুষ্ঠিত হবে, কাদেরকে আমন্ত্রণ জানানো হবে, কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কথাবার্তা সরকারের পক্ষ থেকে আসেনি। রাত 8:15টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমে যে প্রধান উপদেষ্টা বসবেন বৃহস্পতিবার বিকাল 4টায়। কিন্তু কাদের সঙ্গে বসবেন? যাদের সঙ্গে বসবেন তাদেরকেই তো আমন্ত্রণ জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। একটা পর্যায়ে দেখা গেল যে রাত 10টার পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কারো কারো মোবাইলে খুদে বার্তা গেল হোয়াটসঅ্যাপে। কে পাঠালেন? মাহফুজ আলম পাঠালেন, ছাত্র প্রতিনিধি হিসেবে, সরকারের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি তার ক্ষমতা অসীম। কিন্তু তার গ্রহণযোগ্যতা অন্যদের কাছে কেমন সেটিও তো অনেক বড় প্রশ্ন। মাহফুজ আলম কি সরকারের মুখপাত্র? সেরকম কোনো ঘোষণা দেওয়া হয়েছে? আমরা তো একাধিক মুখপাত্র দেখছি। আমরা কখনো দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমরা দেখি সরকারের পক্ষ থেকে কথা বলেন আনুষ্ঠানিকভাবে বন ও পরিবেশ জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আমরা দেখি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সব সময়, অধিকাংশ সময় গণমাধ্যমে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল ইসলাম। এবং এটি তো বাংলাদেশের ইতিহাসে বিরল যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কোনো প্রেস সচিব তিনি সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তের কথা জানান, যা ইচ্ছে তাই চলছে। আবার কখনো কখনো আমরা দেখি এই যে উপদেষ্টা মাহফুজ আলম তাকেও কথা বলতে দেখি। কিন্তু মাহফুজ আলমকে কতটা গুরুত্ব সঙ্গে নেয় রাজনৈতিক দলগুলো, তাকে নিয়ে তো যথেষ্ট পরিমাণ বিতর্ক রয়েছে। যা হোক, তিনিও পাঠালেন খুদে বার্তা, সেটি হোয়াটসঅ্যাপ মেসেজে গেল। রাজনৈতিক দলগুলোকে বা রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো যে আপনারা বৈঠকে যাচ্ছেন কিনা। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা খুদে বার্তা পেয়েছি, মাহফুজ আলম পাঠিয়েছেন, আমরা যাব কিনা দলীয় ফর্মে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক একইভাবে সিপিবি কিংবা গণসংহতি আন্দোলন বা আর যে দলগুলো রয়েছে, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তাদের পক্ষ থেকেও এই ধরনের মন্তব্য করা হয়েছে। এই ধরনের মন্তব্য করা খুবই স্বাভাবিক। তার কারণ আমি প্রথমে বলছিলাম যে শুরু থেকেই একটা তাচ্ছিল্যের ভাব, কিন্তু সরকারে যখন প্রয়োজন পড়েছে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়েছে এবং ডেকে নিয়েছে তাও নির্দিষ্ট একটা করে এজেন্ডার উপরে তাদেরকে কথা বলতে দেওয়া হয়েছে। যেমন একটা পর্যায়ে ডাকা হলো, প্রথম যে বৈঠকটি ছিল সম্ভবত যে 15 আগস্ট ছুটি থাকবে কিনা। যেহেতু সরকার এই সিদ্ধান্তটি একা নিয়ে নিজের কাঁধে সব ধরনের দায় দায়িত্ব নিতে চায় না, যাতে সব ধরনের দায় দায়িত্ব ভাগ বাটোয়ারা করে রাজনৈতিক দলগুলোর উপর দেওয়া যায়, এই জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলো এবং 15 মিনিট করে সম্ভবত সময় দেওয়া হয়েছিল বা 30 মিনিট। একইভাবে ভারত বিরোধী ঐক্য গড়ে তোলার জন্য আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল। এরকম 2-3 বার হয়তো বসেছে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য, কিন্তু দেশের যে এরকম অভাবনীয় বিভিন্ন ধরনের সংকট, সেই সংকট উত্তরণের জন্য এবং বিশেষ করে ছাত্র সমন্বয়করা যে আন্দোলনগুলো করছে নানান ইস্যুতে এবং বিতর্কিত ইস্যুতে, অবশ্যই এটুকু বলতে হবে, সেই সব জায়গায় তারা কোনো ধরনের কোনো মতামত নেয়নি বা আলোচনায় বসেনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বা তাদের সঙ্গে। এখন যেহেতু সমন্বয়করা ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে, সংবিধান ছুঁড়ে ফেলার দাবি জানিয়েছে, সেই জায়গা থেকে আমরা জানি যে বিএনপি চাপে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেখান থেকে তারা আবার বলছে না, সব দলের সঙ্গে বসে ঐকমত্য ভিত্তিতে এটি করা হবে। সেই জায়গা থেকে বৃহস্পতিবারের এই সভা। তো এই যে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া,
মনে হচ্ছে যেন আর এক কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসেবে তিনি দেশের মোড়ল হয়ে বসে আছেন। তিনি যা বলবেন তাই শুনবে রাজনৈতিক দলগুলো। যখনই ডাকা হবে তখনই চলে যাবেন, যেতে বাধ্য, এমন একটা অবস্থা। তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সবাই পেয়েছি, আলোচনা করে জানানো হবে। ঠিক একইভাবে অন্যান্য দলও জানিয়েছে। এবং ঘোষণাপত্র দেওয়া হবে কিনা এ বিষয়ে মাহফুজ আলম ঠিকই আবার গত মঙ্গলবার বলেছিলেন যে হ্যাঁ, সব দলের সঙ্গে আলোচনা করেছি, ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দেওয়া হবে, তবে কীভাবে দেওয়া হবে এটা আমরা আলোচনা করব। কিন্তু বিএনপি তার প্রতিক্রিয়া জানালো যে এটি খুবই জটিল বিষয়, এখানে সংবিধানের অনেক বিষয় জড়িত, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে, আমরা পর্যালোচনা করছি, কিন্তু এত দ্রুত এত তাড়াহুড়া করে সব কিছু করা যায় না, শর্ট নোটিশের ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমন কথা বলার পরও আমন্ত্রণপত্র দেওয়ার ক্ষেত্রে বা আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যে এক ধরনের উদাসীনতা সরকারের পক্ষ থেকে লক্ষ্য করলাম, হেও করা হলো রাজনৈতিক দলগুলোকে। এখন দেখার বিষয় যে কারা যাবে। তবে জামায়াতে ইসলামী যাবে। জামায়াতে ইসলামীও রাত 10টার পরে খুদে বার্তা পেয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে তাদের কাছে, তারা বলেছে তারা যাবে। জামায়াতে ইসলামী তো যাবেই। জামায়াতে ইসলামী ছাত্র সমন্বয়করা আর এনজিও কিছু প্রতিনিধি তারা মিলেই তো সব সরকার পরিচালনা করছে, এবং তাদের মধ্যে তো নানান ধরনের পরামর্শ আলোচনা আগে থেকে হয়েই থাকে। যেমন তার উদাহরণ, 10টার পরে খুদে বার্তা পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, আর 10টার সময় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় ছাত্র সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন যে বৃহস্পতিবার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, খুব দ্রুত এই ধরনের ঘোষণা আসতে হবে, নইলে দুর্বার গণ আন্দোলন। এখন ঘোষণাপত্র কি আসলেই এত সহজ, এত ঠুনকো খেলা যে বললাম 800 চলে আসলাম আর আলোচনা করলাম, মুখ্যমন্ত্রী পৌঁছে গেলাম, এত সহজ? তবে বিএনপি তো নিশ্চয়ই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে তারা জানিয়ে দিয়েছে যে ঘোষণাপত্র দেওয়ার সঙ্গে তারা কোনোভাবেই একমত নয়। তবে একটা ঘোষণা আসতে পারে যেগুলো সংবিধানের অংশ হবে না, একটা চার্টার হিসেবে বা একটা ঘোষণা থাকতে হয়, সেরকম একটি ঘোষণা দেওয়া হবে যদি সবাই ঐক্যমত্যে পৌঁছায়। তবে সেখানে শুধু 24-এর গণ অভ্যুত্থানের ত্যাগ, তৃষা, রক্ত এগুলোর কথা বললে হবে না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 16 বছর ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে, তাতে যারা নিহত হয়েছেন, যাদের ত্যাগ রয়েছে, সেগুলোই স্বর্ণ বিষয় থাকবে। এখন আমাদের দেখার বিষয় প্রধান উপদেষ্টার এই বৈঠকে, সর্বদলীয় বৈঠকে কারা যায়। হয়তো যাবে অনেকে, শেষমেশ হয়তো যাবে, কিন্তু ঐকমত্য কতটা প্রতিষ্ঠা হয়, কাজের কাজ কতটা হয়, সেটি দেখার বিষয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।